Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। তামিম, রিয়াজ সহ অন্যান্য ক্রিকেটারদের আপত্তিতে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা 1 বছর পিছিয়েছে বিসিবি। দেশে গত কয়েক মাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় হতাশ হয়ে বিসিবির সভাপতির সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটাররা। সভা শেষে তামিম ক্ষোভ প্রকাশ করেন ডিপিএলে ফিক্সিং ইস্যুতে দুজন ক্রিকেটারকে প্রকাশ্যে বিসিবির দুর্নীতি দমন ইউনিটের জেরার ঘটনায়। 6 ঘন্টার লম্বা বৈঠক। দুপুর 12টা থেকে যে বৈঠক চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথমে ক্রিকেটাররা নিজেরা মিটিং করেছেন। জুম্মার নামাজের পর যুক্ত হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ক্রিকেটের সবশেষ কয়েক মাসের ঘটনা নিয়ে সভাপতির সঙ্গে বসেছিলেন ক্রিকেটাররা। আলোচনার টপিকে সবচেয়ে বড় ঘটনা তাওহিদ হৃদয়। আম্পায়ারের সাথে অসদাচরণ করে 2 ম্যাচ নিষিদ্ধ হন হৃদয়। 1 ম্যাচ নিষেধাজ্ঞার পর ম্যাচ খেলেন এই ডানহাতি। পরে সেই হৃদয়কে আবারও নিষিদ্ধ করা হয় একই ঘটনার জন্য। তামিম ইকবালের কাছে পুরো ঘটনা হাস্যকর ছাড়া আর কিছুই না। 2 ম্যাচ সাসপেন্ড করে 1 ম্যাচ করে আবার 2 ম্যাচ খেলতে দিয়ে আবার 1 ম্যাচ সাসপেন্ড করা, এটা একটা আসলে হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে। যে ছেলে একবার তার পানিশমেন্ট সার্ভ করে নেয়, 2টা ম্যাচ খেলার পর ওকে আপনি একই কেসের জন্য আবার কেমনে পানিশমেন্ট দিতে পারেন? গুলশান ক্রিকেট ক্লাব আর শাইনপুকুরের ম্যাচে ফিক্সিং ইস্যুতে দুজন ক্রিকেটারকে ভরা মজলিসে জেরা করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এই ঘটনা নিয়ে ক্ষুব্ধ ক্রিকেটাররা। কোনো প্লেয়ার কোনো রং ডুইংসে থাকে, আমরা সবাই চাই এটার শাস্তি হোক। কোনো অধিকার নাই আপনি ওই 2টা ছেলেকে নিয়ে যায় মিডিয়ার সামনে তাকে দিয়ে অ্যাক্টিং করাবেন। এটা ওয়ার্ল্ডে কোনো অ্যান্টি কারাপশন বা কোনো জায়গায় এই নিয়ম নাই। আপনি ওই 2টা ছেলেকে বেজ্জত করবেন মিডিয়ার সামনে, সেম জিনিসটা অ্যাক্টিং করায়। সো দিজ আর অ্যান ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। এই জিনিস নিয়ে আমরা এক ফোঁটাও হ্যাপি ছিলাম না। শুধু তাই না, বিপিএল এর সময় কজন ক্রিকেটারের বিরুদ্ধেও ফিক্সিংয়ের অভিযোগ আসে। সেটা নিয়েও ক্ষুব্ধ তামিম। কি করে অভিযুক্ত হওয়ার আগেই কাউকে দোষী সাব্যস্ত করা যায়? বিপিএলেও একটা ঘটনা ঘটেছে, 10 জনের নাম লিক হয়েছে বিসিবির ভিতর থেকে, 10 জনের ছবি দিছে বিভিন্ন মিডিয়াতে। এগেইন ওখান থেকে কেউ যদি দোষী হয়, আমরা সব ক্রিকেটাররা চাই তার পানিশমেন্ট হোক। হোয়াট ইফ ওখান থেকে 2 জন নির্দোষ বা 8 জন নির্দোষ, এভাবে করে নামগুলা লিক করে দেওয়া পাবলিকলি, ইট ইজ এগেইন ইনসাল্ট টুয়ার্ডস ক্রিকেটার্স। মিটিং শেষে তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে। জানা গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে পারবেন মোহামেডান ক্যাপ্টেন। 2-3 মাস 4 মাসে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। 2024 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 250 কোটি টাকার এফডিআর নতুন ব্যাংকে ট্রান্সফার করেছে বিসিবি। যমুনা টেলিভিশনের কাছে এসেছে এই লেনদেনের বিস্তারিত। এই ট্রান্সফারের ফলে বেড়েছে বিসিবির মুনাফার হার, কমেছে আর্থিক ঝুঁকি। তবে ট্রান্সফার প্রক্রিয়া সম্বন্ধে বিস্তারিত জানা যায়নি। বিসিবির 900 কোটি টাকার এফডিআর বহুল চর্চিত বিষয়। সাম্প্রতিক সময়ে আবারও আলোচনায় বিসিবির এফডিআর ফান্ড। কোনো ব্যক্তি নয়, বিসিবির এই ফান্ড এক ব্যাংক থেকে ট্রান্সফার করা হয়েছে অন্য ব্যাংকে। প্রশ্ন হচ্ছে, অন্য ব্যাংকে রেখে বিসিবির কি বেশি লাভ হচ্ছে? যে ব্যাংক পছন্দ করা হয়েছে তাতে সঞ্চয়ের ঝুঁকি বাড়ল নাকি কমল? নাজমুল হাসান পাপনের বোর্ড যে ব্যাংকগুলোতে টাকা জমা রেখেছিল সেখান থেকে এখন পর্যন্ত প্রায় 250 কোটি টাকা নতুন ব্যাংকে স্থানান্তর করেছে ফারুক আহমেদ ও তার বোর্ড। বিসিবি তার ফিক্সড ডিপোজিট একটি ব্যাংকে রাখে না, বিভিন্ন ব্যাংকে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এই টাকাগুলো ব্যাংকে রাখলে বড় অঙ্কের ইন্টারেস্ট পায় বোর্ড। তাই তো কোনো ব্যাংকে টাকা রাখার আগে ব্যাংক কতটা ঝুঁকিপূর্ণ সেটি বিবেচনার পাশাপাশি ইন্টারেস্ট রেটও খুব গুরুত্বপূর্ণ। বিসিবির ট্রান্সফার হওয়া টাকার বিস্তারিত এসেছে যমুনা টেলিভিশনের হাতে, যেখানে দেখা যায় প্রথম ধাপেই আইএফআইসি ব্যাংক থেকে 7 আর মিডল্যান্ড ব্যাংক থেকে 5 সহ মোট 12 কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে মধুমতি ব্যাংকে। ইয়েলো ক্যাটাগরির আইএফআইসির 9.5, 10 ও গ্রিন ক্যাটাগরির মিডল্যান্ডের 9% ইন্টারেস্টের বিপরীতে 11.5% মুনাফা দেবে হলুদ ক্যাটাগরির মধুমতি ব্যাংক। বলে রাখা ভালো, গ্রিন ক্যাটাগরি বলতে নিরাপদ, ইয়েলো ক্যাটাগরি কিছুটা ঝুঁকিপূর্ণ, আর রেড বলতে বোঝায় অধিক ঝুঁকিপূর্ণ ব্যাংক। দ্বিতীয় দফায় আইএফআইসি ও মিডল্যান্ড থেকে আরও 10 কোটি টাকা স্থানান্তর করা হয় মধুমতিতে, মুনাফার হার 11.5।
তৃতীয় দফায় আল আরাফা, IFIC ও মিডল্যান্ড ব্যাংক থেকে আরও 14 কোটি টাকা মধুমতি ব্যাংকে একই ইন্টারেস্টে ট্রান্সফার করে বোর্ড। চতুর্থ ধাপে মিডল্যান্ড ব্যাংক থেকে আরও 17 কোটি টাকা ট্রান্সফার করা হয়। তবে ইন্টারেস্ট রেট কিছুটা কমে এই ধাপে 10% মুনাফায় টাকা রাখা হয় গ্রিন ক্যাটাগরির ইস্টার্ন ব্যাংকে। পঞ্চম ধাপে ঝুঁকিপূর্ণ ব্যাংক বেসিক ও অগ্রণী থেকে 13 কোটি টাকা সরানো হয় ব্র্যাক ব্যাংকে, মুনাফার হার 10.75%। ষষ্ঠ ধাপে আরেক ঝুঁকিপূর্ণ জনতা থেকে 30 কোটি টাকার FDR মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নিয়ে যায় BCB। সপ্তম ধাপে রেড ক্যাটাগরির অগ্রণী থেকে 20 কোটি টাকা যায় প্রাইম, আর নবম ধাপে 5 কোটি টাকা UCB থেকে সরানো হয় সিটি ব্যাংকে। এরপর আরও 6 ধাপে রেড ক্যাটাগরির জনতা ব্যাংক থেকে মোট 126 কোটি টাকা BCB স্থানান্তর করেছে মেঘনা, পূবালী, অগ্রণী, মধুমতি, বেঙ্গল কমার্শিয়াল, ইস্টার্ন ও সিটিজেন ব্যাংকে। ইন্টারেস্ট রেট বেশ ভালো, 10.5 থেকে 12% পর্যন্ত। এই ট্রান্সফারগুলো হয়েছে 2024 সালের আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে। কাগজ কলমের হিসেবে নতুন ব্যাংকে আরও বেশি ইন্টারেস্ট পাচ্ছে BCB, সেই সাথে ঝুঁকিপূর্ণ ব্যাংকের সংখ্যাও কমেছে। তবে ট্রান্সফার প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল সেই বিষয়ে পরিষ্কার ধারণা মেলেনি এখনো। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ভালো টুর্নামেন্ট দিয়ে কাজ শুরুর পরিকল্পনা সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি। পূর্বের সিস্টেম থেকে বেরিয়ে ভিন্নভাবে লিগ আয়োজন করার প্রত্যয় কমিটির সদস্য সাবেক ক্রিকেটার রাজিন সালের। এদিকে অন্যান্য খেলার পাশাপাশি ক্রিকেটের উন্নতিতে তৃণমূলে ক্রিকেট বল চালু করার পরিকল্পনা সদস্য সচিবের। গেল 9 এপ্রিল গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন কমিটি। অবশেষে আলোর মুখ দেখল সিলেট জেলা ক্রীড়া সংস্থা। গেল 9 এপ্রিল 9 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ, যেখানে সিলেটের জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে এই অনুমোদন দেয়া হয়। কমিটির বাকি 7 সদস্যের মধ্যে রয়েছেন ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সাংবাদিক ও একজন ছাত্র প্রতিনিধি, যার মাঝে আছেন সিলেটের সাবেক 2 তারকা রাজিন সালেহ ও অলোক কাপালি। কমিটি গঠনের 2 সপ্তাহের মাথায় প্রথমবারের মতো জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ভবিষ্যৎ পরিকল্পনা ও পরিচিতি পর্বে নতুন টুর্নামেন্ট দিয়ে কাজ শুরুর কথা জানান রাজিন সালেহ। আমরা ইমার্জেন্সি আমরা আসলে চাচ্ছি যে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা বলেছি যে লিগ যদিও এখানে বৃষ্টির সিজন এখন হবে না, বাট একটা টুর্নামেন্ট দিয়ে যেহেতু আমরা যেন মাঠে নতুন করে শুরু করতে পারি, মাঠে ক্রিকেটটা গড়াতে পারি, ফুটবলটা গড়াতে পারি, এটা নিয়ে কথা হয়েছে এবং আমাদের একটা ফান্ড নিয়ে কথা হয়েছে। সিলেটের অনিয়মিত লিগ আর নানা জটিলতা নিয়ে অভিযোগের শেষ নেই। পুরনো ধারা ভেঙে ভিন্ন কিছু করতে চান সাবেক এই ক্রিকেটার। পৃষ্ঠপোষকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ডিসি মহোদয়ের কাছে আমরা একটা কমিটি চেয়েছি যে এই কমিটি রান করতে পারবে ক্রিকেটটা, এবং আমরা চেষ্টা করব যে আপগ্রেডেড কোনো কিছু একটা ক্রিকেট চালানো। অবভিয়াসলি মানে একইভাবে যে লিগ চলে ওইভাবে যেন না হয়, কিছু যেন ভিন্নতার রূপ আসে এবং প্লেয়াররা যেন এনজয় করে, প্লেয়াররা যেন খুশি হয়ে মাঠে আসতে পারে, ওই চেষ্টাটা আমার থাকবে। এদিকে ফুটবল সহ অন্যান্য খেলা নিয়ে ভিন্নধর্মী পরিকল্পনা কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তার। বিশেষ করে ক্রিকেটের উন্নতিতে তৃণমূলে ক্রিকেট বলে খেলানোর ভাবনা তার। আমরা একদম উপজেলা বা ইউনিয়ন বা স্কুল পর্যায়ে যদি আমরা সরাসরি ক্রিকেট বলে যদি বাচ্চাদেরকে অভ্যস্ত করাতে পারি এবং সেখানে যদি আমরা ক্রিকেট বলের টুর্নামেন্টগুলো যদি আমরা করতে পারি বেশি বেশি, তাহলে হয়তো বা আমাদের একদম বেস লাইনটা আমাদের ইউনিয়ন উপজেলা থেকে জেলা পর্যায় পর্যন্ত আসতে পারবে। নতুন কমিটিতে আসা সবার লক্ষ্য যেমন সব ধরনের ক্রীড়াক্ষেত্রেই উন্নতির ছাপ যেমন রাখা, তেমনি কাজের সুবিধার্থে উপজেলা পর্যায়ে দ্রুত কমিটি গঠন ও কাজ শুরু করার পরিকল্পনা অ্যাডহক কমিটির। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। PSL এ নিজের চতুর্থ ম্যাচে এসে উইকেট শূন্য থাকলেন রিশাদ হোসেন। পেশোয়ার জালমির কাছে তার দল লাহোর কালান্দার্স হেরেছে 7 উইকেটের বড় ব্যবধানে। ব্যাট হাতে 13 বলে 1টি করে ছক্কা ও 4-এ 13 রান করেন রিশাদ। টপ অর্ডারের ব্যর্থতায় তার দলের সংগ্রহ দাঁড়ায় মাত্র 129 রান। জবাবে 20 বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছায় পেশোয়ার জালমি। বল হাতে ইনিংসের 9ম ওভারে আসেন রিশাদ। নিজের প্রথম ওভারে 7 রান দিয়ে থাকেন উইকেট শূন্য। এরপর দ্বিতীয় ওভারে আরও খরুচে এই টাইগার লেগে 11 রান দিয়েও পাননি উইকেটের দেখা। এর আগে PSL এ নিজের প্রথম 3 ম্যাচে 8 উইকেট শিকার করেন তিনি।
দেশে এই প্রথমবারের মতো সরকার প্রধানের সফরসঙ্গী হয়ে কাতার ঘুরে এসেছে 4 নারী ক্রীড়াবিদ। কাতারের এই সফরে দেশটির ক্রীড়া কাঠামোর সবই ঘুরে দেখার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন আফিদা সুমাইয়ারা। মূলত কাতার ফাউন্ডেশনের তত্ত্বাবধানেই লুসাইল স্টেডিয়াম, কাতারের স্কুল ক্রিকেট প্রজেক্ট, পিএসজির একাডেমির যাবতীয় কার্যক্রম দেখে এসেছেন বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা। কাতারে আর্থনা সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হয়েছিলেন বাংলাদেশের এই 4 নারী ক্রীড়াবিদ। দেশে ফিরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তারা জানিয়েছেন কাতার সফরের অভিজ্ঞতা। সেখানে নারী ফুটবল দলের অধিনায়ক আফিদা জানিয়েছেন, কাতারের লুসাইল স্টেডিয়াম ঘুরে দেখতে পেয়ে তার স্বপ্ন পূরণ হয়েছে। অনুভূতিটা একদম স্বপ্নের মতো ছিল, কারণ যেখানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে উল্লাস করছে, তো ওই মাঠে গিয়ে আমরা মাঠটা দেখতেছি, তো তখনই মাথার মধ্যে আসছিল যে চোখের সামনে ভাসতেছিল যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে মেসি একটু করে আগে গিয়ে উল্লাস করছে। আফিদার মতোই উচ্ছ্বাস ছিল রিপার কণ্ঠেও। অল্প কথায় সাবজয়ী নারী ফুটবলার জানিয়ে দেন নিজের কাতার ভ্রমণের অভিজ্ঞতাও। ড্রেসিং রুমের ভিতরে যে একটা মাঠ থাকে ওয়ার্ম আপের জন্য হালকা, তো এটা কখনো দেখা হয় না, এটাও দেখছি মেসিদের রুমের আর্জেন্টিনা যে এখানে ছিল ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে যে ওয়ার্ম আপের জন্য রেডি হচ্ছিলেন ড্রেসিং রুমে, তো অনেক ভালো লাগছিল সবকিছু মিলিয়ে। দোহায় আর্থনা সম্মেলন চলাকালীন এক ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের নারী খেলোয়াড়দের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন কাতার ফাউন্ডেশনের সিইও শেখ হিন্দ বিনত হামাদ আল থানি। বাংলাদেশের 4 নারী ক্রীড়াবিদও নিজেদের চাওয়া, স্বপ্ন ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন কাতার ফাউন্ডেশনের কাছে। রিহ্যাবের ব্যাপারটা বেশি কথা বলেছে এই জন্য যে আমাদের বাংলাদেশের রিহ্যাব ফ্যাসিলিটি খুব একটা বেশি ভালো নাই, আর ওখানে যে রিহ্যাব সেন্টারটা আছে, মানে ইনজুরি রিহ্যাব সেন্টারটা, ওটা বিশ্বমানের এবং বিশ্বের সব বড় বড় খেলোয়াড়রা আসে ওখানে ইনজুরি রিহ্যাবের জন্য। বিশেষ করে আমাদের মেনলি ছিল যে ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা, আমরা ওইটা নিয়ে কথা বলছিলাম ওনার সাথে। তো উনি একবার হয়তো 2007 সালে বা 11 সালের দিকে ক্রিকেট খেলার জন্য মেয়েদের বলছিল স্কুল লিগ, তো ওইখানে ক্রিকেট বলগুলো একটু হার্ড হয়ে দেখা ওইটা স্টপ করে দেওয়া হয়েছে, কিন্তু উনি কথা দিয়েছে যে এটা উনি চালু করবে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। যে ক্ষেত্রগুলো আছে সবগুলো চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এর মধ্যে স্টেডিয়াম অবশ্যই একটা বিষয়, কিন্তু স্টেডিয়ামের পাশাপাশি ডরমিটরিজ ফ্যাসিলিটিসটা খুবই প্রয়োজন মেয়েদের জন্য, এটা নিয়ে স্পেশালি আলোচনা হয়েছে। পাশাপাশি জিমনেশিয়ামের জন্য আলোচনা হয়েছে এবং ইনজুরি রিহ্যাব এটা নিয়ে আলোচনা হয়েছে। এই 3টা বিষয়কে স্পেশালি ফোকাস দেওয়া হয়েছে। আর এর সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তো আলোচনা হয়েছে। এই আলোচনাটা কন্টিনিউ করবে। আমরা মনে করি যে আলোচনার মাধ্যমে হয়তো সহযোগিতার আরও কিছু ক্ষেত্র চিহ্নিত হবে বা একটু বিস্তারিতভাবে যখন আলোচনা হবে তখন হয়তো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো যে তারা আসলে কীভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কাতারের কাছে তুলে ধরাই ছিল প্রধান উদ্দেশ্য, জানান আফিদা সুমাইয়ারা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এবারের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। স্রোতে গা না ভাসিয়ে বার্সেলোনাকে পা মাটিতে রাখার পরামর্শ দিয়েছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সামনে থাকা ম্যাচগুলোতে বাড়তি মনোযোগ দেওয়ার তাগিদ তার। চলতি মৌসুমে ট্রাবল জয়ের হাতছানি দিচ্ছে বার্সেলোনার সামনে, তাই কঠোর পরিশ্রমের মাধ্যমে সেরাটা দেওয়ার আহ্বান লাপোর্তার। চলতি মৌসুমে যেন ডানা মেলে উঠছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। ধারাবাহিক পারফরমেন্সে ট্রেবল জয়ের সম্ভাবনা হাতছানি দিচ্ছে কাতালানদের। দলের দারুণ এই সম্ভাবনায় উচ্ছ্বসিত থিয়াগো ইনিয়েস্তার মতো সাবেকরাও। লা লিগায় গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে 4 পয়েন্টের পেছনে ফেলে শিরোপা দৌড়ে এগিয়ে আছে বার্সা। শনিবার দিবাগত রাতে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। সেই সাথে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের বিপক্ষে লড়বে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। সবশেষ 11 বছরের মধ্যে কোপা দেল রের ফাইনালে প্রথমবারের মতো রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে কাতালানরা। চলতি মৌসুমের এল ক্লাসিকোগুলোতে বার্সার কাছে পাত্তাই পায়নি লস ব্ল্যাঙ্কোসরা। তবে স্রোতে গা না ভাসিয়ে মাটিতে পা রাখতে দলের প্রতি আহ্বান বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তার। সত্যি বলতে দারুণ একটা মৌসুম কাটাচ্ছি আমরা, তবে এখনই স্রোতে গা ভাসানো ঠিক হবে না। ফাইনাল খুবই উত্তেজনাপূর্ণ, যে কোনো কিছুই ঘটে যেতে পারে। তবে আমরা বেশ আত্মবিশ্বাসী, কারণ আমরা ভালো অবস্থায় আছি। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সামনে থাকা ম্যাচগুলোতে পূর্ণ মনোযোগ দেওয়ার তাগিদ বার্সা সভাপতির। আমাদের এখনো কিছুই জেতা হয়নি,
কোপা দেল রের ফাইনাল ও লিগ এই দুই জায়গাতেই লক্ষ্য অর্জনের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এখনো বাকি আছে বেশ কয়েকটি ম্যাচ, সবগুলোই যা খুব কঠিন ও জটিল। দলের সাফল্য অর্জনে কোচ ও খেলোয়াড়দের উপর আস্থা রাখতে দর্শকদের প্রতি আহ্বান জানান হুয়ান লাপোর্তা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। ডিম দুধের পর এবার ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ভেড়ার বাচ্চা দিয়ে নজর কাড়ল নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে। মূলত স্থানীয় কৃষকদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি খবরের শিরোনামে আসতে চায় ক্লাবটি। বিশ্বজুড়ে ক্রিকেট কিংবা ফুটবলে অদ্ভুত সব ম্যাচ সেরার পুরস্কার দেওয়ার ঘটনা নতুন নয়। রাইস কুকার থেকে শুরু করে ব্লেন্ডার পুরস্কার হিসেবে দেওয়ার নজির আছে বাংলাদেশেও। মুরগি হাতে হাসি খুশি এই ভদ্রলোকের নাম কারুজক্কি। আফ্রিকার দেশ মালাওয়ের ফুটবল লিগে ম্যাচ সেরা হয়ে জলজ্যান্ত এক বন মুরগি পুরস্কার পেয়েছিলেন তিনি। ক্রিকেট থেকে ফুটবল, ইউরোপ থেকে আফ্রিকা, ম্যাচ সেরার এমন অদ্ভুত সব পুরস্কারের নজির আছে দুনিয়া জুড়ে। 2018 সালে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ম্যাচ সেরা নির্বাচিত হওয়ার পর মামেলোদি সানডাউন্সের অধিনায়ক কেকানা পেয়েছিলেন 5 জিবি মোবাইল ফোন ডাটা। শুধু তাই নয়, সঙ্গে ছিল একটি বিশাল আকৃতির সিম কার্ড, যে পুরস্কারের ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে। একই বছর আর্জেন্টিনার সুপার কাপ ফাইনালে বোকা জুনিয়র্সের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্সের পর রিভার প্লেটের অভিজ্ঞ গোলরক্ষক ফ্র্যাঙ্কো আরমানি পেয়েছিলেন বার্গার কিংয়ের রাজমুকুট। স্কটিশ প্রিমিয়ারে 2018 সালের এক ম্যাচে ডান্ডির বিরুদ্ধে গোল করার পর পার্টিক থিসলের ফরওয়ার্ড কনর স্যামন পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটি বিশাল পিৎজা। আর্সেনালের নরওয়েজিয়ান মিডফিল্ডার মার্টিন ওডেগার্ড 2019-20 মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের ধারে খেলার সময় ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে স্থানীয় সুপারমার্কেট থেকে পেয়েছিলেন একটি মাছ। সম্প্রতি নরওয়ের ফুটবল ক্লাব ব্রাইন এফকে ম্যাচ সেরার অভিনব সব পুরস্কারে নজর কেড়েছে ফুটবল বিশ্বের। গেল মাসে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে 4 ট্রে ডিম দিয়ে আলোচনায় এসেছিল ক্লাবটি। এ মাসে শুরুতে আবার দেওয়া হয় কয়েক কার্টুন দুধ, আর সোমবার রাতে ম্যাচ সেরার হাতে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয় একটি আস্ত ভেড়ার বাচ্চা। ম্যাচ সেরাকে কখনো ডিম, কখনো দুধ বা কখনো গৃহপালিত প্রাণী উপহার দিয়ে স্থানীয় কৃষির সঙ্গে সংশ্লিষ্টতা আরও বাড়াতে চাইছে আর্লিং হ্যালান্ডের ছোটবেলার এই ক্লাবটি। পাশাপাশি তারা মনে করছে ম্যাচ সেরা খেলোয়াড়কে ব্যতিক্রমী পুরস্কার দিলে সহজেই সংবাদ মাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করা যাবে। সম্প্রতি পিএসএল এ ম্যাচ সেরা হওয়ার পর ইংলিশ ক্রিকেটার জেমস ভিন্সকে পুরস্কারের পাশাপাশি দেয়া হয়েছে একটি হেয়ার ড্রায়ার। অদ্ভুত পুরস্কারের নজির আছে বাংলাদেশেও। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্লেয়ার অব দ্য ম্যাচের হাতে রাইস কুকার, স্ত্রী, এমনকি ব্লেন্ডার পুরস্কার দিতেও দেখা গেছে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। ভবিষ্যতে বৈশ্বিক কোনো ইভেন্টে ভারত পাকিস্তানকে একই গ্রুপে না রাখতে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিসিআই, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাস। তবে এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ এক কর্তা। এর আগে পাকিস্তানের বিপক্ষে ভবিষ্যতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। যদিও 2008 সালের পর থেকেই বন্ধ রয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ, ফলে শুধুমাত্র আইসিসি ও এসিসি ইভেন্টেই দেখা হয় চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশের, যেখানে প্রায় সব আসরেই একই গ্রুপে রাখা হয় ভারত পাকিস্তানকে। জম্মু কাশ্মীরের পেহলেগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় জেরে এবার ভারতে বন্ধ করে দেয়া হয়েছে পিএসএল এর সরাসরি সম্প্রচার। টুর্নামেন্ট চলাকালীন অনলাইন প্ল্যাটফর্ম ফ্যান কোডে খেলা উপভোগ করে আসছিলেন ভারতীয় দর্শকরা। তবে পেহেলগামে 26 জনের প্রাণহানির ঘটনায় দুই প্রতিবেশী দেশের মধ্যকার সম্পর্কে ভাটা পড়েছে। আরও রাজনৈতিক এই টানাপোড়েনের প্রভাব পড়েছে চলমান পিএসএলেও। এর ফলে পাকিস্তান সুপার লিগের দর্শক সংখ্যা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। একই ঘটনায় টুর্নামেন্টের সম্প্রচার কাজে নিয়োজিত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।